গল্পের শুরুতে আমরা লুনাকে দেখতে পাই, যাকে তার সৎ মা 15 বছর ধরে পাগলা গারদে রেখেছিল। আর আজকের সে নিজেই তাকে বাইরে বের করছিল, কারণ তার জন্য আজকের একটা বিয়ের সম্বন্ধ এসেছিল। এরপরে আমাদের গল্পের নায়ক থিওকে দেখতে পাই। সে ছিল ধনী বিগড়ে যাওয়া রাজপুত্র। তার মেয়েদের প্রতি বা বিয়ের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। সে শুধুমাত্র পার্টি করত আর নিজের ইচ্ছে মতো জীবন কাটাতো, আর এটাই তার পছন্দের কাজ ছিল। এরপরে তার এক বন্ধু তাকে বলছিল, শুনেছি তোমার বাবা তোমার জন্য নাকি মেয়ে দেখেছে, তাও নাকি মেয়েটা মেন্টাল। তো থিও বলছিল, মেয়ে দেখেছে তো কি হয়েছে, যদি সেই মেয়েটা আমার সামনে চলে আসে না তবে তার জীবন আমি বরবাদ করে দেব। এরপরে লুনা যখনই তার ঘরে পৌঁছায় তো তার সৎ বোন মেন গেট বন্ধ করে দেয়। আর স্টাফ বলছিল, ম্যাম আপনি মেন গেট থেকে যেতে পারবেন না, বাগানে ছোট একটা গর্ত আছে, আপনি সেখান থেকে ভিতরে যান। কিন্তু এখন লুনা চুপ করে থাকার পাত্রী ছিল না। সে একটা লাথি মেরে পুরো গেটটাকেই ভেঙে ফেলে আর বুক ফুলিয়ে ভেতরে চলে যায়। তার বোন গেট ভাঙার জন্য তাকে দোষ দিচ্ছিল, আর তার বাবাও বলছিল, তুমি কি জানো এই গেটটা কত দামি ছিল। তার সৎমা বলছিল, তোমাকে এখনই উচিত শিক্ষা দিচ্ছি। কিন্তু লুনা এইবার তার হাত ধরে নিয়েছিল, আর সে বলছিল, তুমি নিজের অকাত ভুলে গিয়েছ, তুমি আসলে এই ঘরের মালকিন না, তুমি শুধুমাত্র একজন মিস্ট্রেস। এই কথা শুনে লুনার বাবা তার উপরে হাত ওঠাতেই চলেছিল, কিন্তু তখনই থিওর বাবা সেখানে চলে আসে। আর সে বলছিল, এমনটা ভুল করেও করার চেষ্টা করো না। লুনাকে বলছিল, তুমি আমার ছেলেকে বিয়ে করতে চলেছো তাই না। এই কথা শুনে লুনা তার ঘরের লোকেদের মুখগুলো দেখছিল, আর সে বুঝতে পেরেছিল থিওদের ফ্যামিলি অনেক বেশি পাওয়ারফুল, আর এই কারণেই সে হ্যাঁ বলে দেয়। আর ওদিকে ওর সৎ বোন মনে মনে খুশি হচ্ছিল, কারণ তার পুরো বিশ্বাস ছিল, কারণ থিওর মতো বিগড়ে যাওয়া ছেলে লুনার জীবন নরক বানিয়ে দেবে। কিছু সময় পরে লুনা থিওর ঘরে পৌঁছে যায়। সেখানে থিওর বাবা বলছিল, থিওর মা সুইসাইড করে নিয়েছিল, আর আজও সেই কারণে সে আমাকে দোষী মনে করে, সে আমার একটাও কথা শোনে না। তো লুনা বলছিল, তুমি আমার থেকে কি চাইছো। তোর বাবা বলছিল, আমি চাই তুমি তাকে কন্ট্রোলে নিয়ে আসো। লুনা ক্রেডিট কার্ড নিয়ে নেয়, আর সে প্রতিজ্ঞা করে নেয় সে থিওকেই বিয়ে করবে। ওদিকে থিও তার বন্ধুদের সাথে পার্টি করছিল, তখনই লুনা সেই লিভিং হলের মধ্যে চলে আসে। থিও লুনাকে দেখে আর সে বলে, তুমি আসলে কে। তো লুনা সোজাসুজি বলে দেয়, আমি তোমার হবু ওয়াইফ। এই কথা শুনে থিও বলছিল, তুমি চলে যাও এখান থেকে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু লুনা থিওর দিকে এগিয়ে যায় আর তার গলার টাইটা টেনে ধরে বলে, বিয়ে তোমাকে আমাকেই করতে হবে। থিও তার টাই ছাড়ানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু সে ছাড়াতে পারে না। তো থিও বলছিল, আচ্ছা তুমি আমাকে বিয়ে করার জন্য একটু বেশি তাড়াহুড়ো করছো তাই না, চলো একটা বাজি লাগানো যাক, প্রথমে এই বাজিটা জিতে দেখাও। লুনা কোনো কিছু না ভেবেই তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে তার সামনে ড্রিঙ্কসের বোতল রাখা হয়, আর থিও বলছিল, আমরা দুইজন ড্রিঙ্ক করব, যার সবার আগে হোশ চলে যাবে সে আসলে হেরে যাবে। লুনা বোতল খোলে আর ঘট ঘট করে ড্রিঙ্ক করে নেয়। থিও তো এই বিষয় দেখে পুরো অবাক হয়ে যায়, আর তার বন্ধুকে বলছিল, এটা অনেক স্ট্রং ড্রিঙ্ক তাই না। তার বন্ধু বলছিল, হ্যাঁ ভাই, এটাই সব থেকে স্ট্রং ড্রিঙ্ক। থিও বোতল খুলে আর যখনই ড্রিঙ্ক করে সে তো একেবারে ড্রিঙ্ক করতেই পারছিল না। তো লুনা তারা অনেক বেশি মজা করাচ্ছিল আর বলছিল, তোমার দ্বারা হবে না, দাও আমাকে দাও, আমি ড্রিঙ্ক করে নিচ্ছি। তো ওর বন্ধুরা বলছিল, ভাই তুই হারাতে পারবি না ওকে। তো থিও বলছিল, আমি পারবো, আমাকে বোতল দাও। সে বোতল নিয়ে ড্রিঙ্ক করতে থাকে, কিন্তু কিছু সময়ের মধ্যে তার তো অনেক বেশি নেশা হয়ে যায়। সে নেশার ঘরে লুনাকে বলছিল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। লুনা তাকে সামলায় আর তার বন্ধুদের বলে, পার্টি শেষ হয়ে গিয়েছে, চলে যাও এখান থেকে। এরপর সে থিওকে তার রুমে নিয়ে যাচ্ছিল। সেখানে পাশে দাঁড়িয়ে থাকা নোকা এই বিষয়টা দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, আর সে ভাবছিল, চলো কেউ তো এসেছে যেখানে থিও বাবাকে সামলাতে পারবে। এরপরে লুনা থিওকে বেডে শুইয়ে দেয়, কিন্তু থিও নেশার ঘরে তার মাকে মনে করছিল, আর সে বলছিল, মা আমাকে ছেড়ে যেও না প্লিজ। তখনই নোকা স্যুপ নিয়ে আসে, আর লুনা তাকে থিওর মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। নোকা বলে, থিওর মা একটা গরিব পরিবার থেকে ছিল, তাই তো তার শাশুড়ি মা কখনোই তাকে ফ্যামিলির একজন মনেই করেনি, এমনকি সে তার ছেলেকে দ্বিতীয় বিয়ে করার জন্য মজবুর করে দিয়েছিল। আর এই বিষয়টাই থিওর মা সহ্য করতে পারেনি। এই কথা শুনে লুনার থিওর জন্য অনেক বেশি খারাপ লাগে, আর সে ভাবে এও আমার মতো ছোটবেলায় অনেক কিছু সহ্য করেছে। লুনা চলেই যাচ্ছিল, কিন্তু থিও তাকে ধরে ফেলে, আর সে বলছিল, মা চলে যেও না প্লিজ, এখানেই থাকো। পরের দিন সকালে যখন থিওর চোখ খোলে তো লুনা তার পাশেই বসেছিল। তাকে দেখে সে বলছিল কতটা পাগল আছে, কিন্তু এখন দেখো একে কতটা কিউট লাগছে। সে ওঠার পরে লুনাকে বেডে শুইয়ে দেয় আর তার উপরে ব্ল্যাঙ্কেট চাপিয়ে দেয়। কিছু সময় পরে যখন সে রেডি হয়ে নিচে আসে তো নকা তাকে বলছিল, কাল রাতে তুমি অনেক বেশি নেশার ঘরে ছিলে, আর সারা রাত লুনা তোমার দেখাশোনা করেছে। থিও মেটকে বলছিল, তাতে কি হয়েছে। তত সময় তার বন্ধুরা তাকে রেস্টরাকে কল করে ডাকে, তাদের কাছে প্ল্যান ছিল লুনার থেকে ছুটকারা পাওয়ার। এরপরে যখন লুনা উঠে নিচে আসে সে নোকা মানে মেটকে জিজ্ঞাসা করে থিও কোথায় গিয়েছে। তো সে বলে দেয় সে রেস্টরাকে গিয়েছে। এরপরে থিওর বন্ধুরা একটা বেকাবু ঘোড়াকে দেখায় আর বলছিল, তোমার সাইকো ওয়াইফ যদি এর উপরে উঠে বসে না তবে সে তো আর বেঁচে ফিরতে পারবে না, তার তো অনেক বেশি চোট লাগবে। তখনই থিওর লুনার কথা মনে পড়ে যায়।
তাকে ঘুমানোর সময় কতটা কিউট লাগছিল। এরপরে সে ভাবছিল সে যদি এই ঘোড়ায় বসে তবে তো তার অনেক বেশি চোট লাগবে, তো সে এই প্ল্যানটার জন্য মানা করে দেয়। কিন্তু ওর বন্ধুরা ওকে নিয়ে মজা গড়াতে থাকে আর তারা বলছিল তুই কি এখন থেকে লুনাকে ভয় পেতে শুরু করেছিস। তত সময় সেখানে লুনা চলে আসে আর সে বলছিল তোমার মতো বন্ধুরা থাকলে লাইফ এমনিতেও খারাপ কাটবে। এরপরে সে বলছিল তুমি এখানে কি করছো। এর আগে লুনা কোনো কিছু বলতে পারতো। ওর বন্ধুরা বলছিল তুমি যদি এই ঘোড়ায় উঠে চড়তে পারো তবে আমরা নীল ডাউন হয়ে তোমাকে কুইন বলে স্বীকার করে নেব। তো লুনাও থিওকে বলছিল যদি আমি এটা করতে পারি তবে তুমি আমাকে বিয়ে করবে। কিন্তু থিও তাকে এমনটা করতে মানা করছিল, কিন্তু লুনা তো ঘোড়ার দিকে এগিয়ে যাচ্ছিল আর ঘোড়াকে বলছিল আমার সাথে ভালোভাবে থাকবে। যেহেতু তার ঘোড়ায় চড়ার শখ ছিল তাই সে ঘোড়ায় উঠে চড়তে শুরু করে। সমস্ত লোকেরা তো সব দেখে অবাক হয়ে যায় আর তারা ভাবে এই ঘোড়া তো পুরো মেন্টাল ছিল, তবে এমনটা কিভাবে হলো। এরপরে যখন লুনা নিচে নেমে আসে তো থিও তার মধ্যে নিজের মাকে দেখতে পাচ্ছিল, কারণ তার মায়েরও ঘোড়ায় চড়ার অনেক বেশি শখ ছিল। সে তার মায়ের কল্পনায় হারিয়ে যায়। তো লুনা বলছিল তুমি কোথায় হারিয়ে গিয়েছো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, এবার করবে তো আমাকে বিয়ে। এই কথা শুনে থিও বলছিল তুমি কি বুঝতে পারছো না, আমি কখনোই তোমাকে বিয়ে করব না। এমনটা বলে সে সেখান থেকে চলে যায়। ঘরে ফিরে সে তার মায়ের ফটো দেখছিল আর বলছিল একটা পাগল মেয়ে আমার পেছনে পড়ে আছে আমাকে বিয়ে করার জন্য, কিন্তু মা আমি বিয়ে করব না, আমার রিলেশনশিপের উপর কোনো ভরসা নেই। এরপরে তার কাছে তার সৎ ভাই ফিনের কল আসে। সে তাকে রেসিং করার জন্য মজবুর করছিল, কিন্তু থিও রেসে যাওয়ার জন্য মানা করে দেয়। তো ফিন বলছিল তুমি কি জানো তোমার মায়ের সুইসাইড নোট আছে আমার কাছে, যদি তুমি সেটা ফেরত পেতে চাও তবে চুপচাপ চলে আসো, না হলে সেটাকে আমি জ্বালিয়ে দেব। এই কথা শুনে থিও তাড়াতাড়ি রেসের জন্য বেরিয়ে পড়ছিল। নোকা তাকে এমনটা করতে মানা করছিল, কিন্তু থিও তার কোনো কথাই শোনে না। নোকার তো অনেক বেশি চিন্তা হচ্ছিল। এরপরে লুনা আসা মাত্রই লুনাকে সে সব কথা বলে দিয়েছিল আর সে বলছিল তার সৎ ভাই বারবার সুযোগ খুঁজতে থাকে তাকে রাস্তা থেকে সরানোর জন্য, কারণ তার মনে হয় তার বাবার সম্পত্তি থিওর নামে না করে দেয়। লুনার এই সব কথা শুনে অনেক বেশি রাগ হচ্ছিল আর ওদিকে থিও রেস ট্রাকে পৌঁছে গিয়েছিল। দুইজন রেস করার জন্য তৈরি ছিল। ফিন জেনে বুঝেই থিওর গাড়ির ব্রেক ফেল করে রেখেছিল। রেস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, কিন্তু থিওর কার সঠিকভাবে রেসপন্ড করছিল না, সেই কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। ফিন গিয়ে দেখে থিও এখনও পর্যন্ত বেঁচে ছিল। তাকে গাড়ি থেকে বাইরে বের করা হয়। ফিন বলছিল তুমি বারবার কিভাবে বেঁচে যাও। সে তার উপরে হাত ওঠাতেই চলেছিল, কিন্তু তত সময় সেখানে লুনা চলে আসে আর সে তাকে বলছিল তোমার সাহস কি করে হলো আমার হবু হাজবেন্ডের গায়ে হাত ওঠানোর। তো ফিন বলছিল আচ্ছা তুমিই সেই সাইকো মেয়েটা। এরপর তার বন্ধুরা তাকে ঘিরে ফেলে আর বলছিল একে তো আমরাই মজা দেখাবো, কিন্তু লুনা এক এক করে সবাইকেই ঢের করে দেয়। আর ওদিকে থিও তার ভাবনায় হারিয়ে গিয়েছিল আর সে ভাবছিল আমার মাও আমাকে ঠিক এইভাবে প্রোটেক্ট করতো। এরপরে সে ফিনকে জোর করেই ক্ষমা চাওয়ানো করায় আর থিও বলছিল আমার মায়ের সেই চিঠিটা কোথায় আছে। ফিন বলছিল সেটা তো ঘরেই থেকে গিয়েছে। যাওয়ার আগে লুনা তাকে ওয়ার্নিং দিয়ে বলছিল আজকের পরে তুমি যদি আমার হাজব্যান্ডকে চোট পৌঁছানোর চেষ্টা করো তবে আমি তোমাকে ছাড়বো না। এরপরে সে থিওকে নিয়ে ঘরে চলে আসে। নৌকা ফার্স্ট এড কিট দিছিল আর লুনা তাকে ঔষধ লাগানোর চেষ্টা করছিল, কিন্তু থিও মেডিসিন লাগাচ্ছিল না। কিন্তু লুনাও পিছু হটার বান্দা নয়, সে জোর করে তার মুখটা ঘুরিয়ে ঔষধ লাগাতে শুরু করে। থিও বলছিল তোমার আজকে সেখানে যাওয়াটা উচিত হয়নি। তো লুনা বলছিল কেন, তবে কি তুমি আমার জন্য চিন্তা করছো। তো সে বলছিল তুমি ফিনকে চেনো না, সে অনেক ভয়ানক একজন মানুষ। যাই হোক আজকের জন্য তোমাকে ধন্যবাদ। এমনটা বলে সে চলে যাচ্ছিল, কিন্তু লুনা তাকে থামিয়ে দেয়। শুধুমাত্র থ্যাংক ইউ এতে কাজ চলবে না। এরপরে সে তার ক্লোজ যাচ্ছিল। তো থিও বলছিল তুমি আসলে কি চাইছো। তো লুনা বলছিল তুমি আমাকে বিবাহ করে নাও। এই কথা শোনা মাত্র থিওর তো অনেক বেশি রাগ হচ্ছিল আর সে বলছিল যাই কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে বিয়ে করব না। লুনা তো বুঝতে পারছিল না আসলে ওর প্রবলেমটা কি। তখনই সেখানে মেড মানে নৌকা চলে আসে আর সে লুনাকে বলছিল থিওর মায়ের মরার পরে থিও একেবারে ভেঙে পড়েছিল আর তার রিলেশনশিপ আর ফ্যামিলি থেকে ভরসা উঠে গিয়েছে। আজ পর্যন্ত কোনোদিন সে রিলেশনশিপে ছিল না। এই কথা শুনে লুনা বলছিল তুমি চিন্তা করো না, বিয়েতেও আমি ওকেই করব আর আমিও হেরে যাওয়ার বান্দা নই। এই কথা শুনে নকার অনেক বেশি ভালো লাগছিল। অনেক রাত্রে থিও যখন নিজের রুমে ছিল লুনা তার রুমের মধ্যে ঢুকে পড়ে। থিও তাকে রুম থেকে বাইরে যেতে বলে। তো লুনা বলছিল আমার রুম পরিষ্কার নেই, আজকের আমি এখানেই শুতে চলেছি। সে আরামসে বেডের উপরে শুয়ে পড়ে আর থিও বেড থেকে উঠে পড়ে আর সে বলছিল তুমি এত রাত্রে একটা ছেলের রুমে এইভাবে আসতে পারো না। তো লুনা বলছিল কেন, তুমি আমার হবু হাজবেন্ড। তো থিও তাকে আবার একবার মনে করাচ্ছিল সে তাকে কোনো মতেই বিয়ে করবে না। লুনা তার কাছে যায় আর তাকে বেডে নিয়ে আসে আর তাকে বলছিল তুমি অনেক বেশি ভাও খাচ্ছ, চলো চুপচাপ ঘুমিয়ে পড়ো। লুনার ঘুমিয়ে পড়ার পরেও থিও সেখানে বসেছিল আর সে লুনাকে ঘুমোতে দেখে ভাবছিল মনে হয় একে বিয়ে করাটা এতটাও খারাপ আইডিয়া হবে না। কিন্তু তখনই তার মায়ের বলা কথাগুলো তার মনে পড়ে যায়, যেখানে বলছিল বিয়ে শুধুমাত্র মানুষকে বরবাদ করে দেয়। থিও তুমি কখনোই বিয়ে করবে না। এই কথাটা মনে করে থিও আবার একবার নিজের মুখ ঘুরিয়ে নেয় আর সে বলছিল মা আমি কখনোই বিয়ে করব না। অন্যদিকে ফিন তার মাকে বলছিল
আজকের যা কিছু ঘটেছিল। তো ওর মা বলছিল তুমি চিন্তা করো না, আমি টপ ক্লাস বডিগার্ড হায়ার করব, আর আমি ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দেব। পরের দিন যখন থিও উঠে আসছিল, নোকা তাকে লুনার সম্পর্কে জিজ্ঞাসা করে। তো সে তাকে বলছিল সে ম্যাডাম প্রত্যেক দিন মার্শাল আর্ট প্র্যাকটিস করে। থিও তাকে ট্রেনিং করতে দেখছিল। তখনই তার সৎ মা আর ভাই সেখানে চলে আসে আর তাকে ক্ষমা চাইতে বলছিল, কিন্তু থিও ক্ষমা চাইতে মানা করে দেয়। তো তার সৎ মা বডিগার্ডদের সামনে এগিয়ে দেয়। বডিগার্ড থিওর দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের পেছনে লুনা চলে আসে। আর সে বলছিল আসলে কার এত বড় সাহস আছে যে কিনা আমার হবু হাজবেন্ডকে মারতে চলেছে। ফিন বলছিল মা এই হলো সেই সাইকো। তো ওর মা বলছিল আচ্ছা তবে এর হাত পা ভেঙে দাও। থিও তাদেরকে থামানোর চেষ্টা করছিল। তো লুনা বলছিল তুমি আমার চিন্তা করো না। আর সে ওই দুই বডিগার্ডকে ভালোভাবেই ধোলাই করে দেয়। আর ওখানেই ওর মা অবাক হচ্ছিল, এরা তো টপ লেভেলের বডিগার্ড ছিল, তারা আসলে এতটা দুর্বল কিভাবে হতে পারে। ওদিকে লুনা ওর মায়ের দিকে এগোচ্ছিল। ওর মা বলছিল তবে কি তুমি আমার উপরেও হাত উঠাবে নাকি? তুমি কি এতটুকু জানো না যে কিনা বড়দের উপর হাত তুলতে নেই? তো লুনা বলছিল আমি ছোট বড় এসব কিছু মানি না। তো সৎমা বলছিল আমি তোমাদেরকে দেখে নেব। যাওয়ার আগে সে থিওকে বলছিল 2 মাস পরে একটা পার্টিতে তার বাবা ফিনকে উত্তরাধিকারী বানিয়ে দেবে, আর এরপরে তুমি একটা কানা করি কিছুই পাবে না। তাদের যাওয়ার পরে থিও লুনাকে বলছিল তোমার আমাদের পার্সোনাল ম্যাটার থেকে দূরে থাকা উচিত। তো লুনা বলছিল কেন, তুমি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছ নাকি? তো থিও বলছিল তুমি শুনেছ তো না, 2 মাস পরে ফিন এই সব কিছুর উত্তরাধিকারী হবে, আর এরপরে তার হাতেই সমস্ত পাওয়ার থাকবে। তো লুনা বলছিল তুমি কোন বিষয় নিয়ে ভয় পাচ্ছ? তুমি কতদিন পর্যন্ত তাদের নিচে নিজেকে দাবিয়ে রাখবে? কখনো না কখনো তোমাকে তো ফাইট ব্যাক করতে হবে, তাই না? থিও বলছিল সে অনেকবার চেষ্টা করেছে ফাইট করার, কিন্তু প্রতিবারই তাকে হারতে হয়েছে। তো লুনা বলছিল এইবার আমি তোমার সাথে আছি, আর এইবার তুমি আর হারবে না। তবে বলো ফাইট শেখার জন্য কি রেডি আছো? তো সে কিছু সময় ভাবার পরে হ্যাঁ বলে দেয়। আর এরপরেই শুরু হয়ে যায় থিওর ট্রেনিং। থিও অনেক বেশি মার খাচ্ছিল লুনার কাছে। তো লুনা বলছিল প্রথমে সেলফ ডিফেন্স করা শেখো, তারপরে তুমি অ্যাটাক করা শিখবে। অনেক সময় ট্রেনিং করার পরে সে রুমে চলে আসে, তার তো অনেক জায়গায় চোট লেগেছিল। তত সময় লুনা তার জন্য মেডিসিন নিয়ে চলে আসে। সে তার শার্ট সরাতে শুরু করেছিল। তো থিও বলছিল তুমি এসব কি করছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? তো ও বলছিল কি হয়েছে, তুমি কি ঔষধ লাগাতে চাইছো না? তো সে বলছিল তুমি কি জানো না আমি একটা ছেলে? তো ও বলছিল তাতে কি হয়েছে, তুমি তো আমার হবু হাজবেন্ড, তবে আমি তোমাকে মেডিসিন লাগিয়ে দিতে পারি। এরপর সে জোর করে তার শার্ট খুলে দেয় আর তার শরীরে মেডিসিন লাগাতে শুরু করে। আর কিছু সময়ের জন্য তো থিও লুনার চোখে হারিয়ে গিয়েছিল। মেডিসিন লাগানোর পরে লুনা বলছিল এই ঔষধগুলো রাখো, ভালোভাবে লাগিয়ে নিও আর একবার, আর হ্যাঁ কালকের সকালে 5টার সময় তৈরি থেকো ট্রেনিংয়ের জন্য। এমনটা বলে সে সেখান থেকে চলে গিয়েছিল। এমনভাবেই প্রতিদিন ট্রেনিং চলছিল। এরপরে একদিন থিওর বন্ধু আসে আর সে বলছিল তুমি আজকাল পার্টি করতে আসছো না যে, কোথায় তুমি ওই পাগলকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নাওনি তো? এই কথা শুনে থিও তাকে বলছিল সে পাগল না। এখানে লুনা ওই কথাটা শুনে নিয়েছিল আর সে বলছিল এই পাগল কথাটা তুমি কি আমাকে বলেছ? তো সে বলছিল না না আমি তোমাকে বলিনি। সে তো লুনাকে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে থিও লুনাকে জিজ্ঞাসা করছিল তুমি আমাকে বিয়ে কেন করতে চাইছো? তো লুনা বলছিল এটা অ্যারেঞ্জ ম্যারেজ, এই কারণেই। তো থিও বলছিল যদি আমার জায়গায় অন্য কেউ হতো তবে কি তুমি তাকেও বিয়ে করে নিতে? তো সে বলছিল হ্যাঁ করে নিতাম। তো থিও বলছিল ঠিক আছে, তবে যদি কোনো ডিসেবল লোক হতো তবে? তো সে বলছিল আমি কোনো রকম ভেদভাব করি না, আমি তো বিয়ে করে নিতাম। থিওর তো অনেক বেশি রাগ হচ্ছিল আর সে বলছিল আচ্ছা যদি এমন একটা মানুষ হতো যে কিনা অভদ্র হতো আর তোমাকে অনেক বেশি বিরক্ত করতো? তো লুনা বলছিল তার জন্য তো আমিই যথেষ্ট ছিলাম, আমি তাকে সঠিক শিক্ষা দিয়ে দিতাম। তো থিও মনে মনে ভাবছিল এ তো আমাকে কোনো রকম ভালোই বাসে না, সে তো শুধুমাত্র অ্যারেঞ্জ ম্যারেজের কারণেই আমাকে বিয়ে করতে চাইছে। এইসব কথা শুনে সে ভেতরে চলে যায়। লুনা তো তার রাগের কারণটা বুঝতেই পারে না। তো সে নোকাকে জিজ্ঞাসা করে। তো নোকা বলছিল সে জলসি ফিল করছে, আসলে সে তোমার জীবনে একটা স্পেশাল জায়গা চাইছে। এই কথা শুনে লুনার একটু ভালো লাগছিল। আর ওদিকে থিও অনেক বেশি রেগেছিল। তো সে পার্টি করতে চলে যায় আর ওর বন্ধুরা বলছিল আজকের এতদিন পরে তবে কি লুনার সাথে ঝগড়া হয়েছে? তো সে বলছিল কেউ যেন তার নাম না নেয়, আমি শুধুমাত্র চুপচাপ এখানে বসতে এসেছি। কিন্তু তত সময় সেখানে তার সৎ ভাই চলে আসে আর সে তাকে বলছিল কি হয়েছে, তোমার সেই মেয়ে বডিগার্ডটা আসেনি? তোমার লজ্জা করে না তুমি একটা মেয়ের থেকে প্রোটেকশন নিয়ে থাকো? ওখানে লুনা ভেতরে আসতেই চলেছিল, কিন্তু ওইসব কথা শুনে সে থেমে যায়। আর থিয়া মনে করে লুনা বলেছিল কখনোই নিজের টেম্পার হারাবে না, তাই তো সে নিজের টেম্পার হারায় না। সে বলে হ্যাঁ আমার তো অনেক বেশি ভালো লাগে কোনো মেয়ে আমাকে প্রোটেক্ট করলে, তোমার এতে কি কোনো প্রবলেম আছে? ফিন অনেক চেষ্টা করছিল তাকে রাগিয়ে দেওয়ার, কিন্তু এইবার তো তার উপরে কোনো ফারাক পড়ে না। তো ফিন তাকে চ্যালেঞ্জ করে দেয় বক্সিং করার জন্য আর তাকে বলছিল যদি আমি জিততে পারি তবে তোমার নামে যে 10% শেয়ার রয়েছে তা তুমি আমাকে দিয়ে দেবে। থিও এই বিষয়ে রাজি হয়ে যায় আর সে বলছিল যদি আমি জিতি তবে তুমি আমার মায়ের লেটার আমাকে দিয়ে দেবে। দুইজন পৌঁছে যায় বক্সিং রিংয়ের মধ্যে, যেখানে ওর ভাই বলছিল চলো স্টেক একটু হাই করা যাক।
তুমি 10% শেয়ারের সাথে সাথে আমি জিতে গেলে তুমি ডগি হয়ে পুরো চক্করে লাগাবে ভৌ ভৌ করতে করতে। তো থিও বলছিল ঠিক আছে, তবে আমারও এই কন্ডিশন থাকলো, তুমি লেটার দেবে আর আমি যদি জিততে পারি তো কুকুর হয়ে পুরো জায়গায় ঘুরবে ভৌ ভৌ করতে করতে। ফিন কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। তো থিও বলছিল কি হলো, ভয় পেয়ে গিয়েছো নাকি? ফিন বলছিল না, চলো শুরু করা যাক। সেখানে লুনাও ছিল আর তাকে নকআপ বলছিল লড়াই থামানোর জন্য। কিন্তু লুনা বলছিল যত সময় না সে নিজের ক্ষমতায় জিতবে তার মধ্যে সেলফ কনফিডেন্স আসবে না, এই কারণে তাকে ম্যাচ জিততেই হবে। ম্যাচের মধ্যে থিও অনেক বেশি মার খাচ্ছিল আর ফিন তার মজা গড়াচ্ছিল। ফিনের একটা জোরদার পাঞ্চ খেয়ে থিও নিচে পড়ে যায়। সে প্রায় হার মেনেই নিয়েছিল, কিন্তু তখনই তার মনে পড়ে সে যখন লুনার থেকে ট্রেনিং করছিল এমনভাবে লুনা নিচে পড়ে গিয়েছিল, কিন্তু লুনা একবারই বাজি পাল্টে দিয়েছিল। তো থিও সেই মুহূর্তে সেই মুভটাই ব্যবহার করে আর তা ফিনের উপরে ভারী পড়ে। ফিনকে মেরে মেরে সে তো তার অবস্থা খারাপ করে দিয়েছিল। এরপরে যখন রেজাল্ট আউট হয় তো থিও জিতে গিয়েছিল। এরপরে সে মনে মনে ভাবে এখানে যদি লুনাও থাকতো। ওদিকে ফিন ভাবছিল আমার তো ওর সাথে লড়ার কোনো ইচ্ছেই ছিল না, আমি তো ওকে মেরে ফেলতেই চেয়েছিলাম, এইবার হবে আসল মজা। এরপরে উপর থেকে কিছু একটা থিওর উপরে পড়তেই চলেছিল, কিন্তু সেই মুহূর্তে সঠিক সময় লুনা চলে আসে আর থিওর প্রাণ বাঁচিয়ে নেয়। লুনাকে দেখে থিও অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আসলে? তো লুনা বলছিল তোমার ম্যাচ আমি কি মিস করতে পারি? এরপরে থিও ফিনের কাছে যায় আর তাকে বলে বেটের কথা মনে আছে তো, চলো এখন কুকুরের মতো ডেকে দেখাও। তো ফিন খুব রেগে বলছিল তুমি একটু বেশি বেশি করে ফেলছো। তো থিও বলছিল ঠিক আছে, করার দরকার নেই, আমি তোমার এই ভিডিওটা বাবাকে পাঠিয়ে দিচ্ছি। এই কথা শুনে ফিন বলছিল না না পাঠিও না। এরপরে সে কুত্তার মতো ভৌ ভৌ করতে থাকে। এরপরে ফিন থিওকে তার মায়ের শেষ চিঠিটা তাকে দিয়ে দেয়। থিও যখনই চিঠিটা পড়ে সেখানে লেখা ছিল আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি একটা নতুন জীবন শুরু করব। আমরা এই শহর থেকে দূরে চলে যাব আর আমি একটা টিচারের চাকরিও পেয়ে গিয়েছি। এই কথা শুনে লুনা অবাক হয়ে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় যে কিনা তোমার মা সুইসাইড করেছিল? তো থিও বলছিল আমি নিজের চোখে তাকে পড়তে দেখেছিলাম। তো লুনা বলছিল সে যদি নতুন জীবন শুরু করার কথা বলে থাকে আর সে নতুন জীবন শুরু করার জন্য এতটা খুশি ছিল, তবে সে সুইসাইড কিভাবে করতে পারে? এই কথা শুনে থিও তো ভাবতে শুরু করেছিল আসলে সেই দিন কি হয়েছিল। লুনা তাকে বলছিল তোমাকে আসল ঘটনা খুঁজে বের করতেই হবে। তো থিও বলছিল তবে কিভাবে করব আমি? তো লুনা বলছিল তোমাকে যে কোনো প্রকারে উত্তরাধিকারী হতে হবে, তখনই তোমার কাছে পাওয়ার আসবে আর তুমি সহজেই যে কোনো সত্যি খুঁজে বের করতে পারবে। তো থিও বলছিল হ্যাঁ এটাই ঠিক হবে। এরপর লুনা বলছিল এমনিতেও আজকের আমি দ্বিতীয়বার তোমার প্রাণ বাঁচিয়েছি, তবে তুমি আমাকে থ্যাংক ইউ কিভাবে বলবে? এই কথা শুনে থিও তাকে কোনো কিছু না বলেই তার কাছে আসে আর তাকে হঠাৎ করে কিস করে দেয়। লুনার তো হার্টবিট বেড়েই চলেছিল আর সে বলছিল আমার তো মনে হচ্ছিল তুমি আমাকে বিয়ে করে নেবে। তো থিও বলছিল আমাকে একবার সিও হয়ে যেতে দাও, সবার আগে আমি তোমাকেই বিয়ে করব। তো লুনা বলছিল সত্যি সত্যি তুমি আবার কোনো বাহানা করবে না তো? তো সে বলছিল না, প্রথমে আমার মনে হতো আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো না, কিন্তু এখন তুমি আমাকে কনফিডেন্স দিয়েছো যে কিনা আমি সব কিছুই করতে পারি। অন্যদিকে ফিন তার মাকে শোনাচ্ছিল আর ওর মা ওকে শান্ত করছিল আর বলছিল কিছুদিনের জন্য একটু সহ্য করে নাও, একবার কোম্পানি তোমার নামে হয়ে যাক, এরপরে যা ইচ্ছে করে নিও। কিছুদিন পরে গ্র্যান্ডপায়ের বার্থডে পার্টি হচ্ছিল, সেখানে থিও আর লুনাও এসেছিল। তাদেরকে দেখতেই ফিন তানা মেরে বলে আমার তো মনেই হচ্ছিল না তোমরা এখানে আসার সাহস করবে। তো থিও বলছিল এখানে আসার দরকার ছিল আর এটাই দেখার ছিল আসলে তোমার চোট ঠিক হয়েছে কিনা। ফিন তো অনেক বেশি রেগে গিয়েছিল আর বলছিল শুধু কিছুটা সময় অপেক্ষা করো, তুমি একবার তুমি আমাকে সিইও হয়ে যেতে দাও, এরপরে তোমাকে আমি বুঝিয়ে দেবো। এরপরে ওদের বাবা স্টেজে আসে আর সবার সামনে বলে বোর্ড অফ ডাইরেক্টর এই সিদ্ধান্ত নিয়েছে আমার দুইজন ছেলে প্রজেক্ট সামলানোর জন্য অনেক বেশি চেষ্টা করবে আর যে এই প্রজেক্টটা পাবে সেই এই কোম্পানির পরবর্তী সিইও হবে। এই কথা শুনে ফিন আর তার মা দুইজনেরই পায়ের তলার মাটি সরে যায়। পার্টির এক কোনায় ওর মা গিয়ে তার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিল তুমি এটা কি করে দিলে? তো সে বলছিল তুমি কি জানো না তোমার ছেলে আসলে কি করেছে? তার একটা ভিডিও এসেছে যেখানে সে কুকুরের মতো ভৌ ভৌ করছে। তোমার ছেলে তো আমার মান সম্মান নষ্ট করে দিয়েছে আর আমি ওকে কোম্পানি দিয়ে দেবো, এটাই সঠিক পদ্ধতি সিইও খুঁজে বের করার। ওদিকে লুনা ধীরে ধীরে থিওকে জিজ্ঞাসা করছিল তোমার কি ভয় করে না যদি কেউ জানতে পারে? তো তুমি তোমার বাবাকে ফিনের ভিডিও পাঠিয়েছ। তো থিও বলছিল এখন আর আমি কাউকে ভয় পাই না। তো লুনা বলছিল তোমার মধ্যে তো কনফিডেন্স বেড়েই চলেছে। তো থিও বলছিল আমার টিচার যে এত ভালো যে কিনা আমাকে পুরোপুরি ট্রেনিং দিয়ে দিয়েছে। এরপরে ফিন আবার একবার তাদের কাছে আসে, ড্রিঙ্ক নিয়ে এসে বলে ভাইদের মধ্যে তো লড়াই হতেই থাকে, চলো আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তবে এটা ড্রিঙ্ক করে নাও। কিন্তু লুনার তার ব্যবহার একটু অদ্ভুত মনে হয়। তো সে বলছিল থিওর আজকে শরীর ঠিক নেই, তার জায়গায় এটা আমি ড্রিঙ্ক করে নিচ্ছি। তো ফিন বলছিল কেন? তো লুনা বলছিল কেন আমি কি ড্রিঙ্ক করতে পারি না? ফিন মনে মনে ভাবছিল ঠিক আছে, যদি এও ড্রিঙ্কটা করে তবে এও তো হাঙ্গামা করবে আর এর ফলে এদের এঙ্গেজমেন্ট ক্যান্সেল হয়ে যাবে
আর থিওর সব থেকে বড় সাথী এখান থেকে চলে যাবে। লুনা ড্রিঙ্কটা নিয়ে পান করে নেয়। এরপরে সে ফিনকেও ড্রিঙ্ক করতে বলে। এরপরে ফিন যখন সেখান থেকে চলে যায় তো থিও বলছিল, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। লুনা বলছিল, হ্যাঁ ফিন ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, কিন্তু আমি সঠিক সময়ে ড্রিঙ্ক বদলে দিয়েছিলাম। এখন দেখো আর শুধু মজা নাও। কিছু সময়ের মধ্যে ফিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তার তো ভীষণ পরিমাণ মাথা ঘুরছিল আর তার অদ্ভুত রকম গরম লাগছিল। সে তার হুঁশ হারিয়ে ফেলে আর তার গার্লফ্রেন্ডের দিকে চলে যায়। পার্টিতে থাকা সমস্ত লোকেরা এই বিষয়টা দেখে হাসতে শুরু করে আর নিজেদের ফোন বের করে ফেলে। ফিনের মা তাকে থামানোর অনেক বেশি চেষ্টা করছিল, কিন্তু ফিন বলছিল, আমার অনেক বেশি গরম লাগছে, আমার একটা মেয়ে দরকার। সে তার গার্লফ্রেন্ডকে অ্যাম্বারেস করছিল সবার সামনেই। এরপরে তার মা সিকিউরিটিকে ডাকে, যারা এসে ফিনকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে ওর মা খুব রেগে সোজা লুনার কাছে আসে আর তার উপরে হাত ওঠাতেই চলেছিল, কিন্তু লুনা তার হাত ধরে ফেলে। তত সময় পার্টিতে গ্র্যান্ডমা চলে এসেছিল। তো ফিনের মা তাকে সব কিছু খুলে বলছিল। গ্র্যান্ডমা খুব রেগে যাচ্ছিল। তো থিও বলছিল, আমি তো কোনো কিছুই করিনি, ড্রিঙ্কের মধ্যে নেশা ফিন মিলিয়েছিল। কিন্তু তার মা এই কথা মানতে রাজি ছিল না। তো থিও সিসিটিভি ফুটেজ বের করে তাদেরকে দেখিয়ে দেয়। তো ওর মা বলছিল, এই ভিডিওটা নকলও তো হতে পারে। তো থিও বলছিল, তবে একটা কাজ করা যাক, পুলিশকে ডেকে নেওয়া যাক, তারা নিজেরাই চেক করে নেবে এটা আসল কি নকল। এই কথা শুনে ফিনের মা মানা করতে শুরু করে আর সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরে থিও লুনার হাত ধরে আর তাকে পার্টি থেকে নিয়ে যায়। ঘরে ফেরে লুনা থিওর কাছে আসে। তো সেও সেখানে কাজ করছিল। তো সে বলছিল, আমার মনে হচ্ছিল তুমি অনেক দুঃখী হয়ে আছো। তো সে বলছিল, হ্যাঁ হয়তো আমি দুঃখী হতাম, কিন্তু তুমি আমার লাইফে আছো তাই আমার কোনো বিষয়ে আর দুঃখ নেই। এরপরে সে তার ল্যাপটপে তার প্রজেক্ট ফাইল দেখে নেয়। তো থিও তাকে বলছিল, কাল অকশানে আমরা ডাইরেক্টরের সাথে দেখা করব আর কোলাবরেশনের কথাটা আমি কালকেরই করে নেব। অকশানের দিন চলে আসে। লুনা আর থিও সেখানে পৌঁছে যায় আর সেখানে ফিন নিজেও সেখানে তার ফাইল নিয়ে পৌঁছেছিল। সে তো থিওকে একেবারে সহ্য করতেই পারছিল না। যখনই লুনা ওয়াশরুমের জন্য গিয়েছিল, সে গিয়ে থিওকে ধাক্কা মেরে দেয়। এর ফলে থিও ডাইরেক্টরের সাথে ধাক্কা খেয়ে যায়, অর্থাৎ আমি জিনিসটা নিচে পড়ে যায়। থিও ক্ষমা চাইছিল আর বলছিল, আমি এটার মূল্য দিয়ে দেব। কিন্তু ডাইরেক্টর তো অনেক বেশি রেগে যাচ্ছিল আর সে বলছিল, এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল আর এটা পুরো 2 মিলিয়নের ছিল, তুমি আমার ফিলিংসের মূল্যটা কিভাবে দিতে পারবে। এরপর লুনা সেখানে চলে আসে আর থিও তাকে বলছিল, আমার কারণে তার চুড়ি ভেঙে গিয়েছে। লুনা সেই চুড়িগুলো উঠিয়ে নেয় আর ডাইরেক্টরকে বলে, এটা তো নকল চুড়ি। এই কথা শুনে ডাইরেক্টর তো অনেক বেশি রাগ করছিল আর ফিন বলছিল, এ তো পাগলখানা থেকে এসেছে, এ কী করে জানবে আপনার চুড়িটা কতটা দামি। ওদিকে ডাইরেক্টর বলছিল, তুমি যে এই কথাটা এখন বললে, তুমি কি এই কথাটা প্রমাণ করতে পারবে। সে বলছিল, হ্যাঁ, যেটা আসল চুড়ি হয়ে থাকে তার ভেতরে অরিজিনাল নাম লেখা থাকে, কিন্তু দেখো এর মধ্যে তো কোনো কিছুই নেই। ডাইরেক্টর দেখছিল আর ওদিকে থিও সেই চুড়ির ছবি নিয়ে অনলাইনে চেক করছিল। সেটা তো অনলাইনে অনেক বেশি সস্তায় দেখাচ্ছিল আর সেটা ফেক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা ছিল। এই দৃশ্য দেখে তো ডাইরেক্টরের চোখ খুলে যায় আর সে তাদের দুইজনকে ধন্যবাদ জানায় এটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কিনা তার হাজব্যান্ড তার উপর চিট করছে। এরপরে তাদেরকে কোম্পানির কার্ড দিয়ে দেয়, যদি কোনো কাজ থাকে তো তার সাথে দেখা করার জন্য। সুযোগ দেখে থিও তার ফাইলটা সামনের দিকে এগিয়ে দেয় আর ডাইরেক্টর যখন কোলাবরেশনের ফাইলটা পড়ে, সে তো কোলাবরেশন করার জন্য রাজি হয়ে যায়। সে তো সাইন করতেই চলেছিল, কিন্তু ফিন তাকে মানা করে দেয় আর তাকে রিকনসিডার করতে বলে। ডাইরেক্টর বলছিল, আমি দেখেছি তুমি থিওকে ধাক্কা মেরেছিলে আর আমি চিনি তোমার মতো লোকেদের, তোমাকে তো আমার মোটেই পছন্দ না, বেরিয়ে যাও এখান থেকে। এরপরে ডাইরেক্টর থিওর সাথে কোলাবরেশন করে নেয় আর ওখানে থিও লুনাকে ধন্যবাদ জানাচ্ছিল সেই সমস্ত কিছুর জন্য যার কারণে তার লাইফে শুধুমাত্র ভালো হয়েছে লুনা তার লাইফে আসার পর থেকে। এরপরে সে তাকে ঘুরতে নিয়ে গিয়েছিল আর তার সাথে অনেক ভালো মুহূর্ত কিছু কাটাচ্ছিল। এর মাঝে সে লুনাকে প্রপোজও করে দিয়েছিল। লুনা তাড়াতাড়ি রিংটা বের করে পরে নিয়েছিল। ফিন যখন তার মাকে কোলাবরেশনের কথা বলছিল, ওর মা বলছিল, তুমি চিন্তা করো না, আমার কাছে প্ল্যান আছে। যেভাবে থিওর মাকে আমরা রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, কেউ তো সন্দেহ করেনি, তেমনভাবে আমরা থিওকেও রাস্তা থেকে সরিয়ে দেব। শুধুমাত্র লুনাকে তার থেকে দূরে সরাতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই থিও আর লুনা একসাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল আর দুইজন একে অপরকে তাদের ফিলিংসের কথা বলছিল। এর মাঝে দুইজন একে অপরকে কিস করে নেয়, কিন্তু তখনই সেখানে নোকা চলে আসে আর তার হাত থেকে একটা আপেল নিচে পড়ে গিয়েছিল। লুনা একেবারে সাইডে সরে যায় আর সে বলছিল, আমি ফ্রেশ হয়ে আসছি। সে ফ্রেশ হয়ে আসলে তার কাছে একটা কল আসে, এই কারণে সে রেডি হয়ে সেখান থেকে বেরোতে চলেছিল। থিও তাকে জিজ্ঞাসা করছিল, তো সে বলছিল তার বোন তাকে কোনো কাজের জন্য ডেকে পাঠিয়েছে আর সে বলছিল, আমি দেখতে চাই এবার সে কী চাল চালতে চলেছে। থিও তার সাথে যেতে চাইছিল, কিন্তু লুনা বলছিল, তুমি চিন্তা করো না, তাকে তো আমি একাই হ্যান্ডেল করে নেব। লুনা সেখানে পৌঁছালে তার বোন তাকে বলছিল, তুমি সেই দিন পার্টিতে আমাকে অনেক লজ্জায় ফেলেছিলে, চলো আজকের আমি দেখব তুমি কিভাবে বাঁচবে। সেখানে সে বডিগার্ড রেডি করে রেখেছিল, কিন্তু লুনা তো এক চুটকিতে এই সমস্ত বডিগার্ডদের হারিয়ে দিয়েছিল। ওদিকে থিও দেখছিল লুনা তার ফোনটা ঘরেই ফেলে গিয়েছে। তো সে তাকে খুঁজতে যাচ্ছিল, কিন্তু গাড়িতে বসতে ফিন তাকে বেহুশ করে দিয়েছিল। কিছু সময় পরে যখন তার হুঁশ ফিরে আসে, সে নিজেকে গাড়িতে বাঁধা অবস্থায় পায়। ওর ভাই ওকে বলছিল, তোমারও সেই রকম ব্যবস্থা হবে যেমনটা তোমার মায়ের সাথে হয়েছিল।
থিও তাকে এই কথার মানে জিজ্ঞাসা করছিল। তো ফিন বলছিল, কয়েক বছর আগে তোমার মাকে আমার মা একটা কন্ডিশন দিয়েছিল, হয় তুমি না হলে তোমার মা, দুইজনের মধ্যে একজন বাঁচবে আর অন্য একজনকে সে রাস্তা থেকে সরিয়ে দেবে। তখন তোমার মা ভিক্ষা চেয়েছিল যে কিনা আমার ছেলেকে কিছুই করো না, আর সে নিজেই রাস্তা থেকে সরে গিয়েছিল। তো থিও বলছিল, এর মানে আমার মা নিজেই মরেনি, তোমরা তাকে মরতে বাধ্য করেছো, তোমরা তার খুনি। এরপরে সে বলছিল, এবার তো দেখো কালকের হেডলাইন কি হতে চলেছে। থিও নেশার ঘরে গাড়ি চালাচ্ছিল আর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, আর এই অ্যাক্সিডেন্টের ফলেই তার প্রাণ গিয়েছে। এরপরে জোর করে তাকে ড্রিঙ্ক করাতে থাকে আর হাসতে থাকে, আজকের তো তোমার কাম তামাম হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে সেখানে লুনা চলে আসে আর সে বলছিল, এত তাড়াতাড়ি করার কি আছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি কি হবে। এরপরে সে থিওকে বাইরে বের করে। এরপরে সে তার ভাইকে বলছিল, তুমি যা কিছু বলেছিলে আমি সব কিছু রেকর্ড করে নিয়েছি, কালকের এই সমস্ত কিছু পুলিশের কাছে থাকবে আর তুমি থাকবে জেলের মধ্যে। সে তো তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করেছিল, কিন্তু থিও তো তার কোনো কথাই শোনে না। পরের দৃশ্যে আমরা দেখি সে তার মায়ের ফটোর সাথে কথা বলছিল। সে তার মাকে বলছিল, ফিন আর তার মা শাস্তি পেয়ে গিয়েছে, এখন তারা সারা জীবন জেলের মধ্যে পৌঁছবে, আর তার বাবা তাকে কোম্পানিও হ্যান্ড ওভার করে দিয়েছে। সে বলছিল, আমি বাবাকে ক্ষমা করিনি, কিন্তু মাঝে মাঝে একটু কথা বলে নিই। এরপরে সে লুনার সাথে সাক্ষাৎ করায় আর বলে, মা তুমি আমাকে একটা বেস্ট গিফট দিয়েছো, এ খুব ভালো, আর এ যদি আমার জীবনে না আসতো তবে হয়তো কখনোই আমি নিজের পায়ে এইভাবে দাঁড়াতে পারতাম না। এরপরে লুনাও তার মাকে বলছিল, আন্টি এখন আমি এর জীবনে চলে এসেছি, এখন তোমার টেনশন করার কোনো দরকার নেই, এর সম্পূর্ণ খেয়াল রাখার দায়িত্ব এখন আমার। আর আজকের আমাদের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।